শহীদ শরীফ ওসমান হাদির ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ফেঁসে গেছেন। কিছু করতে গিয়ে সাপ বেরিয়ে গেল। না, এবার কোমর ফাঁস হয়ে গেছে যে ওসমান হাদিকে হত্যা করেছে ভারত। ওসমান হাদির হত্যার সাথে জড়িত আছে শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি এইমাত্র চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। খুনি ফয়সাল রিমান্ডে কার কার নাম বলেছিলেন। ভারত এবং শেখ হাসিনা জড়িত শহীদ হাদির হত্যাকাণ্ডের সাথে। এটাই তো প্রমাণ করে দিল মমতা ব্যানার্জি, যেহেতু গোপন তথ্য বাইরে হয়ে গেল যে ভারত সরকারও জড়িত এই হত্যাকাণ্ডের সাথে। ওসমান হাদির ভাগ্যে যে নির্মম পরিহাস লেখা হয়ে গেছে, নাসিরউদ্দিন পাটোয়ারির জীবনেও ঠিক এরকম একটি কালো অধ্যায় যে কোনো মুহূর্তে নেমে আসা বিচিত্র নয়। হ্যাঁ, এই শঙ্কা দেখা দেওয়ার দুইটি কারণ আমাদের চোখের সামনে দৃষ্টিগোচর হয়েছে। বাংলাদেশে আমার মনে হয় আওয়ামী লীগের চাইতে বিএনপির প্রতি মানুষের ঘৃণাবোধ এখন দ্বিগুণ। আওয়ামী লীগকে যদি ঘৃণা করে 5% লোক, বিএনপি কে ঘৃণা করে এখন 25% লোক। এবার জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান রাজনীতিতে বাসটা কিভাবে দিলেন দেখেন। বিএনপিকে তারেক রহমানকে যেভাবে বাসটা দিয়েছেন, এই বাসটা পেয়েছি বলে অনেক বিএনপি ওয়ালারা হাই হাই করবে। কি বাস দিলেন দর্শক, শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের যেই জটলাটা ছিল, সেই জটলাটা ইতিমধ্যেই খুলতে শুরু করেছে। এমনকি এটা খুলেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রিয় দর্শক, এবার ফেঁসে যেতে চলেছে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী, এমনকি ভারতের প্রধানমন্ত্রী, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, সকলেই। প্রিয় দর্শক, তবে এখন কথা হচ্ছে শরীফ ওসমান হাদির এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আমরা নানামুখী আলোচনা শুনতে পারছি। বিশেষ করে শরীফ ওসমান হাদির বড় ভাই তিনি বলেছেন শরীফ ওসমান হাদির হত্যার ঘটনায় বিএনপি, জামাত এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়ের উপদেষ্টাগণ জড়িত রয়েছে। এদিকে বিশ্লেষকগণ দাবি করছেন এটিতে আসলে ভারতের জড়িত রয়েছে এবং বাংলাদেশের ডিজিএফআই জড়িত রয়েছে। অপরদিকে কিছু জনগণ মনে করছেন এই ঘটনার সাথে আসলে মির্জা আব্বাস জড়িত রয়েছে। প্রিয় দর্শক, এত ঘটনা, এত কথার ভিড়ে আপনি কি মনে করছেন? আপনি যেটাই মনে করে থাকেন সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। এই ভিডিওর শুরুতেই আপনাদের শহীদ শরীফ ওসমান হাদির ঘটনাকে কেন্দ্র করে যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ওসমান হাদির ঘটনা নিয়ে সেই জল্পনা কল্পনা সত্য হচ্ছে। দর্শক, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রহস্য ফাঁস করে দিচ্ছেন। বাংলাদেশের রাজনীতি উত্তাল করে ফেলছেন তিনি কার্যত, এবং এটা নিয়ে তোলপাড় শুরু হয়ে যাবে। দর্শক, আপনারা অলরেডি শুনেছেন বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচ্য বিষয় এটা। অমিত শাহের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ওসমান হাদিকে কাকে দিয়ে খুন করিয়েছেন সব জানি, বললে বাংলাদেশ উত্তাল হবে। আমরা আগে থেকেই বলেছিলাম এটাই জল্পনা কল্পনা যে ওসমান হাদিকে হত্যা করেছে ভারত। আর ভারত কিন্তু ভারতের তারা কিন্তু সে আমেরিকা কিংবা কানাডা যেও হত্যাকাণ্ড ঘটায়। ওসমান হাদিকেও কি সেই এসে সরাসরি হত্যা করেছে না? বাংলাদেশে যা করায় সেটা ডিজিএফআই এর মাধ্যমে করে। ডিজিএফআই 3 তলায় এর অফিস আছে। অতএব ওসমান হাদির হত্যাকাণ্ড ঘটিয়েছে ডিজিএফআই এর মাধ্যমে, একদম ক্লিয়ার হিসাব। যে কারণে আমরা বারবার বলেছি, পিনাকি ভট্টাচার্য ডিজিএফআই দিকে ইঙ্গিত করেছেন হত্যাকাণ্ডের যে প্যাটার্ন। এই যে শুটার যে শুট করেছে বা যাদের নাম শুনেছে, এরা জাস্ট পুতুল, এরা জাস্ট ঘটনা ঘটিয়েছে টাকার বিনিময়ে। বাট এরা পরিকল্পনাকারী বা এদের কোনো বিশেষ মোটিভ ছিল না। যেমন যে ছেলেটা ফয়সাল গুলি করেছে, ওর সারানার লাভ নাই ওসমান হাদিকে হত্যা করলে। ওর লাভ হচ্ছে ও কিছু টাকা পাবে, কিন্তু ওর কোনো মিশন বা পলিটিক্যাল কোনো লাভ ছিল না। ওসমান হাদি ছিলেন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের আইকনিক ফিগার হয়েছেন। তা ভারত ওসমান হাদিকে হত্যা করে অনেক উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করেছে। তা ভারত ডিজিএফআই এর মাধ্যমে হত্যা করিয়েছে। আর ভারত এই কাজ বাংলাদেশের ডিজিএফআই এর মাধ্যমে যদি কোনো কাজ করায়, সেই হত্যাকাণ্ডের কুল কিনারা কোনোদিন উদ্ঘাটিত হয় না, কোনোদিন হয় না। যেমন সাগররুনির হত্যাকাণ্ড, এটা এমন শক্তি ঘটিয়েছে যে হত্যাকাণ্ডের কুল কিনারা কোনোদিন বাংলাদেশে কোনো সরকার পারবে না। বিএনপি সরকারও পারবে না, ইউনূস সরকারও পারেনি, আওয়ামী লীগ তো পারেনি। ওইরকম ওসমান হাদি হত্যাকাণ্ডের রহস্য বাংলাদেশে যদি আরেকটা বিপ্লব হয়ে ইন্ডিয়ান হেজিমনি একদম শূন্যের কোঠায় নেমে যায়, কোনোদিন কেউ ডিজিএফআই একদম বিলুপ্ত করে দিতে পারে, তখন হয়তো আপনারা দেখতে পারেন যে ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার হয়েছে বা প্রকৃত পরিকল্পনাকারী এটা জাতি জানতে পারবে। কিন্তু জানতে পারলেও তাদেরকে বিচারের আওতায় আনা ইটস ভেরি ইম্পসিবল। সর্বোচ্চ ডিজিএফআই কয়েকজনকে আপনি জেলে ঢুকাতে পারবেন বা ফাঁসি দিতে পারবেন,
গুম খুনে জড়িত থাকার অভিযোগে ডিজিএফআই সাবেক কয়েকজন ডিজি এখন জেলে আছে না, এরকম পারবেন। কিন্তু একদম মূল পরিকল্পনাকারী তো ভারত। সে ভারতের মোদির বিরুদ্ধে কি আপনি ইন্টারন্যাশনাল কোর্টে মামলা করতে পারবেন? না, তা পারবেন না। আর মনে রাখতে হবে যে এটা সাউথ ব্লকের পার্ট। সাউথ ব্লক এটা যারা বোঝেন যে সাউথ ব্লকে ফরেন মিনিস্ট্রি আছে এবং প্রাইম মিনিস্টারের ব্যক্তিগত কার্যালয়, এগুলো সরাসরি মোদির মানে রয়ের প্রধান কিন্তু মোদি। রিপোর্ট করতে রয়ের রিপোর্টিং বস হচ্ছে মোদি, দ্যাট মিনস প্রাইম মিনিস্টার। বাংলাদেশে যেরকম ডিজিএফআই রিপোর্টিং বস হচ্ছেন প্রাইম মিনিস্টার, ডিজিএফআই নট আন্ডার সেনাবাহিনী, ডিজিএফআই ইজ আন্ডার প্রাইম মিনিস্টার। যার ফলে এই ডিজিএফআই কোনো ঘটনা ঘটালে এর কোনো ক্রীড়া উদ্ঘাটন কেউ করতে পারবে না। ইটস ভেরি সিম্পল। এই ডিজিএফআই কিন্তু ক্রিয়েট করা হয়েছিল রকে কাউন্টার করার জন্য। জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য রয়ের ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য একটা কাউন্টার ইন্টেলিজেন্স দরকার ছিল, যার ফলে ডিজিএফআই প্রতিষ্ঠা করেছেন। কিন্তু কালের বিবর্তনে সেই ডিজিএফআই রয়ের দালাল হয়ে গেছে, এটা হাসিনা বানিয়েছে। কিন্তু ডিজিএফআই প্রতিষ্ঠার উদ্দেশ্য, মোটিভ এটা অত্যন্ত ভালো ছিল। বাট ডিজিএফআই মতো একটা অনেকটা সামরিক গোয়েন্দার মতো, যদিও এটা নট ডিরেক্টলি কন্ট্রোল বাই সেনাবাহিনী, বাট অলমোস্ট লাইক সামরিক গোয়েন্দা। সেনাবাহিনীর আলাদা গোয়েন্দা সংস্থা আছে, আপনারা জানেন। তো এটা সেনাবাহিনীর লোকজনই চালায়, বাট রিপোর্টিং বস বা এটা আন্ডার, এবং কচুখাত তো ইসের মধ্যেই, ক্যান্টনমেন্টের মধ্যেই, বাট প্রাইম মিনিস্টার আন্ডার, প্রধানমন্ত্রী কার্যালয়ের আন্ডারে। এমনকি এনএসআই ওটাও প্রাইম মিনিস্টার কার্যালয়ের অধীনে। তো এখানে এটা কোনো কুলকিনারা পাওয়া যাবে না। তবে আসলে অনেক কথাই ছিল যে এটা মির্জা আব্বাস করেছেন কিনা, অমুকে তমুকে নানান কথাবার্তা ছিল। কিন্তু ঘটনা ঘটার কয়েকদিন পরে আমরা স্পষ্ট করে বলেছিলাম এটা ভারত ঘটিয়েছে। এমনকি ওসমান হাদি হত্যার পর কিন্তু ভারতের বিরুদ্ধে স্লোগান হয়েছে, ভারতপন্থী পত্রিকা অফিসে হামলা হয়েছে, প্রথম আলো ডেইলি স্টারে হামলা হয়েছে। যদিও এই হামলা আমরা কখনোই সমর্থন করি না, এটা সুযোগ নিয়ে কোনো উগ্রবাদী গোষ্ঠী বা করে থাকতে পারে, বাট ভারতকে দায়ী করেছে মানুষ, এটা তো সত্য। এবং তখনকার সময় নানান বিশ্লেষণে আমি বারবার বলেছিলাম যে এটা ইন্ডিয়া ঘটিয়েছে। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এই মহানায়ক শরীফ ওসমান হাদিকে ভারত সরিয়ে দিয়েছে। এর মাধ্যমে তারা অনেক কিছু করেছে, অনেক উদ্দেশ্য বাস্তবায়ন করেছে। দুঃখজনকভাবে হলেও সত্য যে ওসমান হাদির বিরুদ্ধে বিএনপি অনেক নোংরামি করেছে, দ্যাটস ডিফারেন্ট। বাট এই যে এখন সেই জল্পনা কল্পনা সত্য হয়ে গেল। অমিত শাহের উদ্দেশ্যে মমতা দিদি স্পষ্ট বলেছেন যে হাদিকে কাকে দিয়ে খুন করিয়েছেন সব জানি, বললে বাংলাদেশ উত্তাল হবে। তো কাকে দিয়ে খুন করিয়েছেন? এখন দেখেন, আমরা এখন বলবো না যে কাকে দিয়ে খুন করেছে, খুন তো ওই ফয়সালকে দিয়ে করেছে। এবং দেখেন হিসাব মিলে যাচ্ছে, সেই ফয়সাল কিছুদিন আগে শুনেছিলাম যে ফয়সাল গ্রেপ্তার হয়েছে পশ্চিমবঙ্গে, ভালো কথা। কিন্তু সেই ফয়সালকে জিজ্ঞাসাবাদের জন্য কনসুলেট অ্যাক্সেস চেয়েছিল, বাংলাদেশ পেয়েছে। বা ফয়সালকে নাকি বাংলাদেশ ফিরিয়ে আনবে, কবে ফিরিয়ে আনবে, কই এখন তার কোনো নামগন্ধ শুনি না। আর মানে দেখছেন যে ফয়সাল গ্রেপ্তার নাকি, তাকে বাংলাদেশ জিজ্ঞাসাবাদ করতে পারেনি, ফিরিয়ে আনবে না কি বাল করবে, কোনো খবরই নেই। মানে এগুলো কারো হাতে না। ওসমান হাদি হত্যার রহস্য কুল কিনারা কাকে ধরছে, কাকে দিবে বাংলাদেশে, এগুলো কারো হাতে না। এগুলো ভারত যা করবে, এটা এখানে বাংলাদেশে বিএনপি সরকারের কোনো ভূমিকা নেই, এটা ভারত করিয়েছে। এই জন্য আওয়ামী লীগ এটা সেলিব্রেট করেছে। নাসিরউদ্দিন পাটোয়ারির জীবনে অনেক বড় শঙ্কা দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে ওসমান হাদির ভাগ্যে যে নির্মম পরিহাস লেখা হয়ে গেছে, নাসিরউদ্দিন পাটোয়ারির জীবনেও ঠিক এরকম একটি কালো অধ্যায় যে কোনো মুহূর্তে নেমে আসা বিচিত্র নয়। প্রশ্ন করতে পারেন হঠাৎ করে এই শঙ্কা কেন দেখা দিল? হ্যাঁ, এই শঙ্কা দেখা দেওয়ার দুইটি কারণ আমাদের চোখের সামনে দৃষ্টিগোচর হয়েছে। এই দুটি বিষয়ে আমি আপনাদেরকে একটু আলোকপাত করব। এই বিষয়ে আলোচনা করার আগে আমাদের একটু বুঝে নেওয়া দরকার যে প্রেক্ষাপটটা কি তৈরি হয়েছে। ওসমান হাদি কোন প্রেক্ষাপটে এই দুনিয়ার বুক থেকে চলে গেছে, তাকে কেন হত্যা করা হয়েছে, কোন পরিস্থিতির ভিতর দিয়ে তিনি যাচ্ছিলেন যে তাকে হত্যা করা হয়েছে, এবং ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত, কেন তাকে হত্যা করা হয়েছে, এটি গত পরশুদিন কলকাতার যিনি সদ্য বিদায়ী মুখ্যমন্ত্রী তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়, তার একটি বক্তব্যের মাধ্যমে এটা একেবারে পরিষ্কার হয়ে গেছে। দীর্ঘদিন ধরে এদেশে ওসমান হাদির যারা সতীর্থ রয়েছে তারা দাবি করে আসছে হাদি হত্যার সাথে সরাসরিভাবে ভারত জড়িত, এবং ভারতের যে গোয়েন্দা সংস্থা, এই গোয়েন্দা সংস্থার মাধ্যমে এদেশে তারা এত অ্যাক্টিভ যে তারা ডিপ স্টেটের কোনো শক্তিশালী মাধ্যম দিয়ে ওসমান হাদিকে হত্যা করিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সে কথা পরিষ্কার করে বলে দিয়েছেন, সেটা গতকালকের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি। আজকের কথা হচ্ছে, এই পর্যন্ত তো আপনারা জেনেছেন কেন তাকে কোন পরিস্থিতিতে হত্যা করা হয়েছিল, ভারত কেন তাকে ওসমান হাদির মতো একজন মানুষকে বেছে নিল হত্যা করার জন্য। ভারত বুঝতে পেরেছিল, তারা তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে এবং তাদের ইন্টেলিজেন্স দিয়ে, তাদের প্রুডেন্স দিয়ে তারা বুঝতে পারে আজ থেকে 50 বছর পরে গিয়ে কি হবে। তারা বুঝতে পেরেছিল যে এই ছেলে এবার না হোক আগামীবার এমপি হবে, এমপি হলে এই ছেলের ক্ষমতা আরো বাড়বে।
যখন ক্ষমতা বাড়বে তখন সে তার ওই প্রুডেন্স দিয়ে, তার ইন্টেলিজেন্স দিয়ে, তার মেধা দিয়ে এমপি থেকে সে আরো দূরে চলে যাবে, আরো বড় হয়ে যাবে। আর সে যখন ক্ষমতার মালিক হবে, ক্ষমতাবান হবে, তখন সে এদেশে যা করতে চাচ্ছে, বাংলাদেশকে ভারতীয় সাম্রাজ্যবাদ আধিপত্যবাদকে ঠেকানোর জন্য, মোকাবেলা করার জন্য, ভারতীয় কালচারাল ফ্যাসিস্টদেরকে মোকাবেলা করার জন্য যে যে পদক্ষেপ সে এখন নিচ্ছে, তাহলে এই ছেলে যখন ক্ষমতার কাছাকাছি চলে যাবে, ক্ষমতাবান হবে, তখন সে এই কাজকে আরো দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাবে। যেটা 5 বছর লাগতো যে কাজ করতে, সে যখন ক্ষমতার কাছাকাছি চলে যাবে তখন এই কাজ করতে তার মাত্র 6 মাস লাগবে। এটি ভারত বুঝতে পেরেছিল। এটি বুঝতে পারার কারণেই খুব তাড়াতাড়ি তড়িঘড়ি করে এ দেশীয় কিছু অমানুষদেরকে দিয়ে, ভারতের কিছু দালালদেরকে দিয়ে এই কাজটি এখানে সংগঠিত করেছে। মূলত উসমান হাদিকে হত্যার মাধ্যমে বাংলাদেশকেই তারা পঙ্গু করে দিয়েছে। বাংলাদেশে আর উচ্চকিত ভয়েস নাই, হাদির মতো ভয়েস নাই। তবে আশার বাণী হচ্ছে হাদির পরে এই নাসিরউদ্দিন পাটোয়ারি সেই ভয়েস নিয়ে, সেই কার্যক্রম নিয়ে, সেই গতি নিয়ে দ্রুত গতিতে সামনে এগিয়ে যাচ্ছিল। কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করলাম তার পিছনেও ইতিমধ্যে লোক লেগে গেছে, তার শত্রু তৈরি হয়ে গেছে। বিএনপি ইতিমধ্যে এই নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে প্রায় 1 ডজন বার হামলা করেছে। তাকে মূলত এই হামলা করতে করতেই এক পর্যায়ে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবে, সুযোগ পেলেই। বাগে যখন পেয়ে যাবে হামলাগুলো করছে, মনে করেন এখন ঢিল ছুটছে, ডিম ছুটছে, কখনো কখনো কিল ঘুষি দিচ্ছে। এরপরে যখন বাগে পেয়ে যাবে তখন তাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবে। এখন কেন তাকে কেন টার্গেট করা হলো, তাকে কেন এরকম বারবার হামলা করা হচ্ছে, এবং কেন তাকে হাদির ভাগ্য বরণ করতে হবে? কারণ হাদির পরে তিনি একমাত্র ব্যক্তি যিনি সত্য কথা উচ্চারণ করতে বিন্দু মাত্র দ্বিধা করে না। আপনারা খুব লক্ষ্য করবেন কিন্তু এই নাসিরউদ্দিন পাটোয়ারি দুর্নীতির বিষয়ে কথা বলছে, চুরির বিষয়ে কথা বলছে, অনিয়মের বিরুদ্ধে কথা বলছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে। এখন এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তিনি এমন ভাবে অকাট্য দলিল দিয়ে, যুক্তি দিয়ে, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, যখন এই একেবারে অকাট্য কথা তো অনেকেই বলে, কিন্তু তারা চোখে আঙ্গুল দিয়ে দেখাতে পারে না এবং রিলেট করতে পারে না। নাসিরউদ্দিন পাটোয়ারির একটা অন্যতম গুণ হচ্ছে, তার অন্যতম একটা কোয়ালিটি হচ্ছে তিনি রিলেট করতে পারেন, এবং যাকে উদ্দেশ্য করে তিনি এই কথাটি বলছেন তার কলিজা পর্যন্ত এই কথাটা যে গেঁথে যায়। তিনি বিএনপি 5 আগস্টের পরে জামাত ইসলামকে মুনাফেক প্রমাণ করার জন্য চরমনাই এবং বিএনপি উঠে পড়ে লেগেছিল, জামাত ইসলাম মুনাফেক। তাহলে মুনাফেক কাকে বলে? মুনাফেক হচ্ছে যারা ওয়াদা দিয়ে ওয়াদা খেলাপ করে, আমানতের খেয়ানত করে। যখন এই পর্যায়ে চলে যাচ্ছিল, বিএনপি সমর্থিত যে সমস্ত মিডিয়া আছে এখানেও জামাত ইসলামকে মুনাফেক ট্যাগ দেওয়ার একটা প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছিল, এবং এটা অনেকটা সফল হতে যাচ্ছিল। এইখানে এসে একটা বাড়ি দিয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারি এই বয়ানটাই, ন্যারেটিভটা ভেঙে দিয়েছে। কিভাবে ভেঙে দিয়েছে? একেবারে সত্য সামনে নিয়ে এসেছে। এটা হচ্ছে যে আপনি আপনার জনগণের সাথে যে ওয়াদা করেছেন সেটি যদি আপনি ভঙ্গ করেন তাহলে তো আপনি মুমিন থাকতে পারেন না। মুমিন যে নয় সে মুনাফিক। যেমন বিএনপির যে 31 দফা, এই 31 দফার প্রথম দফাটাই ছিল গণভোট কার্যকর করা। ক্ষমতায় গেলে তারা অবশ্যই গণভোট কার্যকর করবে, কিন্তু ক্ষমতায় এসে তারা কি করেছে? প্রথমেই গণভোট বাতিল করেছে। এটা কিন্তু তাদের নির্বাচনী ম্যানিফেস্টোর একেবারে শুরুতেই রয়েছে, 1 নাম্বার ধারায়। এরপরে তারা বিভিন্ন ধরনের এই যে ন্যায়পাল গঠন করবে, সাংবিধানিক যে পদগুলো আছে সেগুলো রক্ষা করবে, সেগুলো তারা বাতিল করেছে। গুম কমিশন তারা বাতিল করে দিয়েছে। তারপরে সংস্কার পরিষদে যে সমস্ত আলাপগুলো হয়েছে টোটালি বাতিল করে দিয়েছে, একটাও আর ওগুলো রাখে নাই। এই যে 1.5 বছর ধরে এই আলী রিয়াজের সাথে আসা যাওয়া হলো, সব কিছু বাতিল করে ফেলেছে। অর্থাৎ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দেশটা দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো, ফ্যাসিবাদ মুক্ত হলো, যে নিয়ম কানুনগুলো থাকার কারণে শেখ হাসিনা ফ্যাসিবাদে পরিণত হয়েছিল, এই সংস্কারটা দরকার ছিল যে এইগুলো সংস্কার করে ওইখানে ওই ফ্যাসিবাদ ফিরে আসার পথটা রুদ্ধ করতে হবে। সবাই কিন্তু একমত হয়েছিল। বিএনপি পুরোপুরি সেখান থেকে একেবারে গণেশ উল্টে গেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি সেই কথাটাই খুব জোর দিয়ে বলেছে যে তাহলে যারা জনগণের সাথে যে ওয়াদা করেছিল, দেশবাসীর সাথে যে ওয়াদা করেছিল, নির্বাচনী ইশতেহারে যেগুলো ঘোষণা করেছিল, এইগুলো যারা ভুলে যায়, এইগুলো যারা মানে না, পালন করে না, মূলত তারা হচ্ছে মুনাফিক। এত অসৎ মানুষের ভিড়ে, এত জঘন্য চরিত্রের মধ্যে থেকে তারেক রহমান কি নিজেকে গুছিয়ে বের করে আনতে পারবেন কিনা? আমি বিএনপিকে ক্রিটিসাইজ করি। বিএনপির বর্তমানের অবস্থাটা এমন, বাংলাদেশে আমার মনে হয় আওয়ামী লীগের চাইতে বিএনপির প্রতি মানুষের ঘৃণাবোধ এখন দ্বিগুণ। আওয়ামী লীগকে যদি ঘৃণা করে 5% লোক, বিএনপিকে ঘৃণা করে এখন 25% লোক। কারণ একটা, সেটা কি জানেন? আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক জেমস উইলফোর্ড গার্নার কথা বলছে। আমার কথাগুলো আপনারা যদি শিখেন, শুনেন, বুঝেন, অনুধাবন করেন, এগুলো চিন্তা করেন। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক জেমস উইলফোর্ড গার্নার বলছে
একটা সিস্টেমের ডেভেলপ করতে গেলে ক্ষমতাসীনদের সমালোচনা করো, অতীতে যারা ছিল তাদেরকে নিয়ে সমালোচনা করতে যায় না, কারণ অতীতে যারা ক্ষমতায় ছিল তারা একটা সিস্টেম পরিবর্তনের করতে পারে না, আর অতীতে ছিল। এই মুহূর্তে হাসিনা চাইলেও কি আমাদের সিস্টেম পরিবর্তন করতে পারবে? পারবে না। তাহলে আপনি কে সমালোচনা করবেন? যারা ইনকামবেন্ট। ইনকামবেন্সি বিকাম এ লায়াবিলিটি ফর পলিটিক্যাল লিডারশিপ। আমি জানি না আপনারা এই বিষয়গুলোকে এইভাবে দেখেন কিনা। ক্ষমতা পাইলে অনেকে খুশি হয়ে যায়, কিন্তু আপনাদেরকে বলি, ক্ষমতা পাইলে যারা খুশি হয় তারাই দুর্নীতি পরায়ণ হয়, আর ক্ষমতা পাইলে যারা সচেতন হয়ে চুপ করে থাকে, পেনশনে পড়ে যায়, ওই লোকগুলাই ভালো। ক্ষমতা পাওয়ার পরে যে লোকগুলোকে দেখবেন কেলাইয়া হাসে, আপনাদের সাথে এসে কোলাকুলি করে, ধরে নেন, এই বাচ্চারাই আপনার পিঠে ছুরি মারবে, দেশের পিঠে ছুরি মারবে, আপনাদের পিঠে তারা ছুরি মারবে। যারা হাসে, বিএনপি সাউয়ার দিকে তাকান, সাউয়ার পুতুরে দেখলে হাসি দিয়ে আপনারা জড়ায় ধরবে। খাওয়ার বাচ্চা হাতে থাকে ওই যে ভারতের হিন্দু মালামরা একটা স্লোগান দেয়, মুমে রাম রাম বগল মে ছুরি, মুখে কয় রাম রাম আর হাতে একটা ছুরি। এইগুলো আজকের যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, তারেক রহমান কতটা ভালো নেতা, কতটা দূরদর্শী, কতটা বলিষ্ঠ নেতৃত্ব তার ভিতরে তৈরি হয়েছে বা হবে, এটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। কারণ তার পাশে কতগুলো ছাগল, তার পাশে কতগুলো দুর্বল নেতৃত্ব, অসৎ নেতৃত্ব, দেশদ্রোহী নেতৃত্ব, ভারতের চাটার নেতৃত্ব, বাচ্চারা চারপাশে বসে আছে। এখন আমি এবং আপনি, আমরা যদি বলি যে তারেক রহমান এটা হবে না, তারেক রহমান বাংলাদেশের পিঠে ছুরি মারবে না, তারেক রহমান জনগণের পিঠে ছুরি মারবে না, তারেক রহমান 55,000 বর্গমাইলের এই ভূখণ্ডটাকে রক্ষা করবে, কেন করবে? এটা আমাদের প্রত্যাশা। কেন প্রত্যাশা? কারণ তারেক রহমান তার নামের সাথে এমন একজন মানুষের নামকে ক্যারি করে, ওই নামটা বাংলাদেশের জন্য ব্লেসিং। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওই নামটাকে সে ক্যারি করে, এবং ওই নামের শেষে আবার আরো একটা জিনিস সে ক্যারি করে, যার মা ছিল বেগম খালেদা জিয়া, যাকে বলা হতো আনকম্প্রোমাইজিং লিডার, তার ছেলে। আপনারা একটু তাকায় দেখেন চারিদিকে, ছাউয়ারা যখন লোকজন ভুয়া করে জুতা মারে, আইনমন্ত্রীরা যখন ভুয়া ভুয়া মহিলা ঝাড়ু মারে, জুতা মারে, অর্থ আর পরিকল্পনা মন্ত্রীরা যখন ভুয়া ভুয়া মহিলা ঝাড়ু মারে, তারেক রহমানকে কেউ ভুয়া ডাকতে রাজি না। কারণ একটা, সে জিয়ার ছেলে, সে বেগম খালেদা জিয়ার ছেলে, তার দায়িত্ব আছে, তার দায়িত্ব অনেক। এখন এত অসৎ মানুষের ভিড়ে, এত জঘন্য চরিত্রের মধ্যে থেকে তারেক রহমান কি নিজেকে গুছিয়ে বের করে আনতে পারবেন কিনা? আমার তো মনে হয় এই সব অনিয়মের মধ্যে, দুর্বলতার মধ্যে, আমার তো কেন যেন মনে হয় তারেক রহমানের জন্য এটা একটা গোল্ডেন অপরচুনিটি, তার বলিষ্ঠ নেতৃত্ব নিয়ে সামনে এগিয়ে যাওয়ার। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।